অপারেশন মহাদেব নিয়ে এই মুহূর্তের যেমন একদিকে সংসদে তুলকালাম, তেমন প্রতিটা ভারতবাসীর মনে এখন অপারেশন মহাদেব। সেই অপারেশন মহাদেবে আজ আবার উপত্যকায় সেনা অভিযান শুরু হয়েছে। এবার উপত্যকার খাতুয়া জেলায় জঙ্গি দমনে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। হারমানেও বড় সড়ো অভিযান সেনার, সেই ছবি আপনাদের দেখাবো। অপারেশন মহাদেব চলছে, উপত্যকায় সেনা অভিযান চলছে কাতোয়া, তারপর একাধিক জায়গায়, রজওয়ার জায়গায় আজকে জঙ্গি দমনে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। ওমর আব্দুল্লাহ অপারেশন মহাদেব নিয়ে কি বলছেন শোনাবো। पूरी तरह से वो कंफर्म हुआ नहीं है। कंफर्म हो जाए तो अच्छी बात है। जिस दिन से पहलगाम का हमला हुआ 22 अप्रैल से, उस दिन से आज तक हमारे फोर्सेस जो हैं, चाहे पुलिस हो, चाहे पैरामिलिट्री हो, चाहे आर्मी हो, इनके पीछे हम लगे रहें। अगर आज इनमें से एक भी जो है एनकाउंटर में मारा गया तो अच्छी बात है। सर अभी तक तो पूरी तरह से वो कंफर्म हुआ नहीं है। कंफर्म हो जाए तो अच्छी बात है। जिस दिन से पहलगाम का हमला हुआ 22 अप्रैल से, उस दिन से आज तक हमारे फोर्सेस जो हैं, चाहे पुलिस हो, चाहे पैरामिलिट्री हो, चाहे आर्मी हो, इनके पीछे हम लगे रहें। अगर आज इनमें से एक भी जो है एनकाउंटर में मारा गया तो अच्छी बात है। सर অপারেশন মহাদেব জঙ্গি দমনের জন্য করা। অপারেশন মহাদেব ভারতীয় সেনা এবং কেন্দ্র সরকারের অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের স্পেশাল অপারেশন। উপত্যকায় থাকা প্রতিটি জঙ্গিকে খুঁজে বার করা এবং তার সঙ্গে তাদের নিকেশ করা। এই অপারেশন মহাদেব, বিশ্বাস করুন লেডিজ এন্ড জেন্টলম্যান, এই মুহূর্তে ভারতের টপ প্রায়োরিটি। এবং সেই কারণেই তো গোটা উপত্যকা জুড়ে সর্বশক্তি, অপারেশন সর্বশক্তি ঠিক পরে পরে শুরু হয়েছে অপারেশন মহাদেব। অপারেশন মহাদেবের ছবি দেখাবো আপনাদের, দেখুন। অপারেশন মহাদেব, রাত নেই দিন নেই, সর্বত্র সব সময় জঙ্গি দমনে তৎপর ভারতীয় সেনা। তাদের সঙ্গে নামানো হয়েছে এই মুহূর্তে, যা আমরা খবর পাচ্ছি, স্পেশাল ফোর্সেস, রাষ্ট্রীয় রাইফেল, তাদের সেক্টর কমান্ডার্সরা তারা রয়েছে, তার সঙ্গে পুলিশ এবং সিআরপিএফ জয়েন্ট অপারেশন চালাচ্ছে। গতকালকেই 3 জন পেহেলগাঁও কাণ্ডের হামলাকারীদের, পেহেলগাঁও কাণ্ডের জঙ্গিদের একেবারে নিকেশ করা হয়েছে এবং এর শ্রেয় অবশ্যই সেনাবাহিনীর। তবে ভারতীয় জনতা পার্টি তার শ্রেয় তুলবে না, ক্রেডিট তুলবে না, এমন কি আর হয়? তাই তো সংসদে গতকাল অমিত শাহ বলার পর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলার পর, আজকে অমিত শাহ বললেন, আজকে আবার দুপুর 2টোর সময় রাজনাথ সিং তিনি এসে আজকে সংসদে তার বিবৃতি দেন। অমিত শাহ আজকে কি বলেছেন? ওয়েল হিয়ার লেডিজ এন্ড জেন্টলম্যান, টেক আ হার্ড লুক। वो तो एक आशंका थी कि यही लोगों ने घटना की है, मगर हमने एनआईए ने पहले से ही इनको, जिन्होंने आसरा लिया था, वो लोगों को गिरफ्तार कर रखा था। उनको खाना पहुंचाने वाले लोगों को अपने कब्जे में रखा था। तो जब आतंकवादियों के शव श्रीनगर आए, इनसे पहचान कराई गई। 4 लोगों ने पहचान लिया, यही 3 लोग थे जिन्होंने पहलगांव में आतंकी घटना को। हमने जो आतंकी घटना स्थान से कारतूस मिले थे, वो कारतूस का एफएसएल रिपोर्ट पहले से करा कर रखा था और चंडीगढ़ सेंट्रल एफएसएल के अंदर बैलिस्टिक रिपोर्ट के आधार पर उनका रिपोर्ट तैयार था। जब ये कल आतंकवादी मारे गए, इनकी 3 राइफलें पकड़ी गई। एक M9 अमेरिकन राइफल थी और 2 AK-47 राइफल थी। जो कारतूस मिले थे वो भी M9 और AK-47 के भी थे, मगर हमने इससे भी संतोष नहीं माना। ये राइफलों को एक विशिष्ट विमान के द्वारा कल रात को 12 बजे चंडीगढ़ पहुंचा गया और पूरी रात फायरिंग कर इसके भी खाली खोखे जनरेट किए गए। 2 खोखों का मिलान किया गया, राइफल की नाली और निकले हुए खोखों का भी मिलान हो गया। तब ये तय हो गया कि इन्हीं 3 राइफलों से हमारे निर्दोष नागरिक मारे गए। অপারেশন সিঁদুরের পর থেকে একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করছিল, এই জঙ্গিরা কোথাকার? লোকাল কাশ্মীরি মিলিটেন্টস নাকি বর্ডার পার থেকে এসেছে পাকিস্তানের জঙ্গি? অমিত শাহ আজকে সংসদে দাঁড়িয়ে সাফ বলে দিলেন এরা পাকিস্তানের জঙ্গি। এদের কাছ থেকে পাকিস্তানের দ্রব্য পাওয়া গিয়েছে, বিশেষ কিছু চকলেট পাওয়া গিয়েছে। সেই চকলেটের র্যাপার
থেকে চিহ্নিতকরণ করা গিয়েছে যে এই সমস্ত চকলেট পাকিস্তানে তৈরি, অর্থাৎ পাকিস্তানের হাত যে রয়েছে এই সমস্ত কিছুর মধ্যে তা আরও প্রবলভাবে সামনে আসছে। আমি আপনাদের আরও একবার দেখাবো সেই ছবি, কিভাবে সেনা এই মুহূর্তে, এই ছবিগুলো গতকালকে কি কি উদ্ধার করা হলো। এগুলো গ্রেনেডস, মাইন্স, এক্সপ্লোসিভস, এইগুলো নিয়ে এসেছিল জঙ্গিরা বর্ডারের পাশ থেকে। যারা নিহত জঙ্গি মুখ দেখাচ্ছি না, 1, 2, 3, এই 3 জন পেহেলগাঁও কাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। পেহেলগাঁওয়ের জঙ্গি মুসা আহত হয়েছেন। এই মুসাকে এসএসজি কমান্ডো অর্থাৎ স্পেশাল সার্ভিস গ্রুপ, যেটা পাকিস্তানের একটা এলিট ফোর্স, সেই পাকিস্তানের এলিট ফোর্সের কমান্ডো সুলেমান এবং ইয়াসির নিহত পেহেলগাঁও হামলাকারী জঙ্গি, অর্থাৎ এদেরকে খতম করেছে গতকালকে ভারতীয় সেনা। তবে এখানেই শেষ নয়, জানেন, অমিত শাহ আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিংবা একটা মন্তব্য করেছেন যা সত্যি আমাদের ভাবাচ্ছে। এই পাকিস্তানকে কি সত্যি ভরসা করা যায়? ভেবে দেখুন তো, এই পাকিস্তান আজ থেকে নয়, 1947 সাল থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে বারবার ভারতের পেছনে, ভারতের পিঠে ছুরির আঘাত করেছে। যতবার আমরা বন্ধুত্বের হাত বাড়িয়েছি, পাকিস্তান ততবার হাতের তালুতে লুকোনো ছুরি দিয়ে আঘাত করেছে ভারতীয়দের। অমিত শাহ সেই পাকিস্তান যোগ নিয়ে কি বলছেন? लेडीज एंड जेंटलमैन, टेक अ वेरी हार्ड लुक। कल इस देश के पूर्व गृह मंत्री चिदंबरम जी ने सवाल उठाया कि क्या प्रूफ है कि ये आतंकवादी पाकिस्तान से आए, और मान्यवर कब उठाया? जब संसद में चर्चा होने वाली थी। क्या कहना चाहते हैं चिदंबरम साहब? किसको बचाना चाहते हैं? पाकिस्तान को बचाकर आपको क्या मिलेगा? मैं आज चिदंबरम साहब को कहना चाहता हूं, हमारे पास प्रूफ है, वो भी मैं सदन के सामने रखना चाहता हूं कि तीनों पाकिस्तानी थे। 3 में से 2 के पाकिस्तान के वोटर नंबर भी आज हमारे पास उपलब्ध है। मान्यवर, ये राइफलें हैं, ये राइफलें भी हमारे पास उपलब्ध है। इनके पास से जो चॉकलेटें मिली हैं, वो चॉकलेटें ढोक में से मिली, वो भी पाकिस्तान की बनाई हुई चॉकलेट है। मान्यवर, ये कहते हैं कि पाकिस्तानी नहीं थे, इसका मतलब पूरी दुनिया के सामने इस देश का एक पूर्व गृह मंत्री पाकिस्तान को क्लीन चिट दे रहा। वो पाकिस्तानी आतंकवादी नहीं थे ऐसा बोलकर श्री चिदंबरम अगर पाकिस्तानी आतंकवादी नहीं थे तो पाकिस्तान पर हमला क्यों किया, वो भी सवाल खड़ा कर रहे हैं। একটা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে সই হয়েছিল। আজকে না বারংবার সিমলা প্যাক্ট রয়েছে, সিজ ফায়ার এগ্রিমেন্ট রয়েছে, কার্গিল সিজ ফায়ার এগ্রিমেন্ট রয়েছে, এবং নতুন যে সিজ ফায়ার এগ্রিমেন্ট অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সই করে। এবং তার আগে 1971 সালে পাকিস্তান একটা খুব গুরুত্বপূর্ণ নথিতে সই করেছিল, সেটা হচ্ছে সারেন্ডার এগ্রিমেন্ট। 1971-এর যুদ্ধ যখন পাকিস্তান হারে, তখন সেই সারেন্ডার এগ্রিমেন্টে সই করেছিল, এবং তারপর পাকিস্তান শুরু করেছিল অপারেশন টোপ্যাজ, ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কাটস, 1000টা ছোট ছোট ক্ষততে ভারতের রক্ত ঝরাও। এই অপারেশন টোপ্যাজ জেনারেল ইয়াহিয়া খানের মাথা থেকে বেরোয়, তার মস্তিষ্ক প্রণোদিত। সেই অপারেশন টোপ্যাজ কিন্তু আজও চলছে, এবং সেই কারণেই এই প্রক্সি ওয়ারটা ঠিক কি? প্রক্সি ওয়ার মানে যখন কোনো দেশের সেনাবাহিনী সরাসরি সেই যুদ্ধে ইনভলভ থাকে না, মিলিটেন্ট গ্রুপস, মিলিটেন্সি গ্রুপ, এদেরকে দিয়ে যখন সমস্ত কিছু শুরু করায়। সেই একই জিনিস পাকিস্তান বারবার করছে। আর পেহেলগাঁওয়েও যে পাকিস্তানের প্রক্সি ওয়ার কিংবা ছায়াযুদ্ধর জাস্ট আরেকটা পিঠ, আরেকটা গল্প, আরেকটা অধ্যায়, সেটা এবার সরাসরি প্রমাণিত হয়ে গেল। কার্গিলের সঙ্গে পেহেলগাঁওয়ের অনেক সামঞ্জস্য রয়েছে। যেমন কার্গিলের সময় ভালো করে দেখুন, যারা ঢুকেছিল ইনফিল্ট্রেটর, কোট আনকোট ঘুষপেটিয়া, তারা কেউ কিন্তু এক চোখে মানে সামনাসামনি দেখলে আপনি ভাবতেও পারতেন না তারা সব পাকিস্তান রেগুলার আর্মি সোলজার্স, মিলিটেন্টস ছিল, পশতুনস ছিল। পরবর্তীকালে অপারেশন বিজয়ের পর যখন তাদের পরিচয় পাওয়া যায়, তখন সেই সমস্ত জঙ্গিদের কাছ থেকে পাওয়া গিয়েছিল একেবারে বুকের কার্ড।
পাকিস্তান আর্মির কার্ড। সেটাই হলো পেহেলগাঁওতে। পেহেলগাঁওয়ে যাদের আমরা জঙ্গি ভাবছিলাম তাদের মধ্যে একজন পাকিস্তান এসএসজি স্পেশাল সার্ভিসেস গ্রুপ, সেই স্পেশাল সার্ভিসেস গ্রুপের ট্রেন্ড কমান্ডো, একজন ট্রেন্ড কমান্ডো বর্ডার পেরিয়ে অন্য দেশে এসে নাশকতা চালাচ্ছে। সেই নাশকতার মাস্টারমাইন্ড আর পাকিস্তান কিচ্ছু জানে না। ইয়ার কি হচ্ছে? পুরোপুরি আইএসআই এর হাত রয়েছে। পেহেলগাঁওতে যে পুরোপুরি আইএসআই এর হাত রয়েছে তা এক এক করে আস্তে আস্তে সামনে আসছে। এবার বিশ্ব দরবারে পাকিস্তানের মুখ কিভাবে পড়ে সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা, কারণ মুখ তো পুড়বে। জেনারেল আসিফ মুনির থেকে শুরু করে শাহবাজ শরীফ এখন কোথায় গিয়ে মুখ লুকাবেন সেদিকেই গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, কারণ এক এক করে সমস্ত প্রমাণ আমাদের হাতে আসছে, যে প্রমাণে স্পষ্ট লেখা পেহেলগাঁও হামলার নেপথ্যে পাকিস্তান। আর এই পাকিস্তানের নতুন বন্ধুর নাম জানেন? হ্যাঁ, বাংলাদেশ রয়েছে, কিন্তু আমি বাংলাদেশের কথা বলছি না। পাকিস্তানের নতুন বন্ধুর নাম চীন। আর সেই চীন আজ নয়, সেই 62 সাল থেকে বারবার ভারতের দিকে তার নজর দিয়ে বসে রয়েছে, বারবার চেষ্টা করে লোক পাঠাতে। তাও কি সম্ভব সাফল্য তারা পায়? না, পায় না। কারণ যতবার তারা এই চেষ্টা করে ততবার ভারতের সিকিউরিটি এজেন্সি তাদের আটকে দেয়। এসএসবির হাতে সেই ছবি আপনাদের দেখাবো, এক চীনা নাগরিক আটক হয়েছে। সেই ছবি আপনাদের দেখাবো। এসএসবির হাতে এক চীনা নাগরিক, সেই চীনা নাগরিক, এই চীনা নাগরিক আটক হয়েছে এসএসবির হাতে পানিট্যাঙ্কি বর্ডারে। নেপাল থেকে ইনি ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। প্রশ্ন হলো, এনার ভারতে কি কাজ? ইনি যদি ভারতে ভিসা নিয়ে আসতেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতেন, তাও না হয় বুঝতাম যে ইনি ভারতে ভ্রমণের জন্য এসছেন। কিন্তু যারা ভ্রমণ করার জন্য আসে তারা তো বর্ডার পেরিয়ে ঢোকার চেষ্টা করে না। এই চিকেনস নেক, কিংবা যেখানে উনি অ্যারেস্ট হয়েছেন একেবারে দার্জিলিংয়ের চিকেনস নেক, সেই চিকেনস নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চিকেনস নেক যদি ধরা যায় তাহলে ভারতকে চাপে রাখা যায়। এর দিকে, এই চিকেনস নেকের দিকে চায়না আজ থেকে নয়, বহুদিন ধরে একেবারে তাদের নজর দিয়ে বসে রয়েছে। বারবার এভাবে চেষ্টা করা হয় অনুপ্রবেশ করানো। আমার সঙ্গে সরাসরি পিকাই রয়েছে, আমার সহকর্মী দার্জিলিং থেকে পিকাই ঘোষ রয়েছে। পিকাই, চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে, এসএসবি গ্রেফতার করেছে। কিভাবে ঢোকার চেষ্টা করছিল, কিভাবে গ্রেফতার করলো, আর এর পেছনে ষড়যন্ত্রের কোনো অ্যাঙ্গেল দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে পেহেলগাঁও হামলার পর থেকে যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার পর থেকে কিন্তু অপারেশন সিন্দুর, এরপরেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত বলো বা ভারত নেপাল সীমান্ত বলো, সেই জায়গাতেই কিন্তু কঠোর হাতে কিন্তু এসএসবি বিএসএফ কিন্তু প্রভাব দিচ্ছে। এবং তার পাশাপাশি যে সমস্ত অনুপ্রবেশ, ভারতে প্রবেশ করার জন্য বাইরের দেশের নাগরিকরা বিনা পাসপোর্ট ভিসা নিয়ে তারা ভারতে প্রবেশ করার জন্য ছক করছে, তাদেরকে কিন্তু কঠোর হাতে দমন করছেন আমাদের কিন্তু এসএসবি এবং বিএসএফ এর জওয়ানেরা। ঠিক একইভাবে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বিকেল নাগাদ এই ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডার দিয়েই কিন্তু একজন চীনা নাগরিক, সে কিন্তু মেচি নদী পার করে কিন্তু ঢোকার চেষ্টা করে। সেই সময় এসএসবির জওয়ানেরা সেই ব্যক্তিকে দেখেই কিন্তু সন্দেহ হয়। সেটা বুঝলাম পিকাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই ব্যক্তি পানিট্যাঙ্কি বর্ডার টপকে ঢোকার চেষ্টাটা করলেন কেন? এইটাই আমার প্রশ্ন। কারণ যদি সে ভারতে ভ্রমণ করতে আসতো ভিসা নিয়ে, নর্মালভাবে যেভাবে টুরিস্ট আসে সেভাবে আসতো, তার মানে ভ্রমণ করতে তো আসেনি, অন্য কোনো কাজের জন্য এসেছিল। সেই কাজটা কি? দেখো, তুমি যেটা জানাচ্ছ যে ভ্রমণ যদি করতে আসতো তাহলে তার কাছে কিন্তু ভিসা এবং পাসপোর্ট থাকতো, ঠিক সেইটাই প্রশ্ন গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আমরা কিন্তু যেটা জানতে পারি যে চীনা নাগরিক, সেই চীনা নাগরিকের ব্যাগ থেকে যখন দুটি পাসপোর্ট উদ্ধার হয়, সেই দুটি পাসপোর্টে কিন্তু একই নাম্বারে দুটি ভিন্ন ভিন্ন নাম রয়েছে। সেই নাম দেখেই কিন্তু ইতিমধ্যে আতঙ্কিত এবং সন্দেহর দানা কিন্তু চরম সীমায় পৌঁছে গেছে। তবে এই যে চীনা নাগরিক, সে কিভাবে ভারতে প্রবেশ করত এবং তার পিছনে কি রহস্য রয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই এসএসবি থেকে শুরু করে পুলিশের যে হায়ার অথরিটি গোয়েন্দারা যারা রয়েছে, এসএসবির আমার সহকর্মী পিকাই সরাসরি দার্জিলিং থেকে ছিলেন। সেই ছবি যেখানে আপনারা দেখছেন একেবারে
চীনা নাগরিক যিনি অবৈধভাবে পানি ট্যাঙ্কি থেকে ক্রস করার চেষ্টা করছিলেন, নেপাল থেকে এখানে ক্রস করার চেষ্টা করছিলেন, তাকে এসএসবি আটক করেছে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। একটা ছোট্ট বিরতির ওপারে থাকছে এরই বিশ্লেষণ। কেন হঠাৎ চীন কিংবা কোনো চীনা নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে? নেপথ্যে কোন কাহিনী? নেপাল কাঠমান্ডু আমরা জানি হচ্ছে এজেন্টস কিংবা গুপ্তচরদের হাব। থামেল বলে একটি জায়গা রয়েছে নেপালে, সেই থামেলে সমস্ত দেশের সমস্ত গুপ্তচরদের গুপ্তচর বৃত্তি হয় এবং সেটাই হচ্ছে ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার, আইইসি বলা হয়। সেই নেপাল থেকে হঠাৎ করে অবৈধভাবে ভারতে ঠিক কোন কারণে এই চীনা নাগরিক ঢুকলেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। সুভাষিস রয়েছেন আমাদের সঙ্গে, ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপার্ট এবং ডিপ্লোম্যাটিক এক্সপার্ট, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সুভাষিস, সহজ প্রশ্ন, একজন অবৈধ চীনা নাগরিক ঠিক কোন কারণে নেপাল থেকে ভারতে প্রবেশ করছে? চিন্তার কারণ থাকতো না উনি যদি নেপাল থেকে অবৈধভাবে প্রবেশ না করতে চাইতেন? সুভাষিস, দেখুন, আমার বিশ্বাস করা না করার থেকেও বড় যে জিনিসটা আমার মনে হয় সেটা হলো যে চায়না আর যাই হোক কোনোদিন কোনো পার্মানেন্ট জিনিসে বিশ্বাস করে না। এই জন্য বহু জিনিসে যেমন ওয়ারেন্টি কার্ড সহকারে তাদের জিনিসপত্র পাওয়া যায় না, সেরকমই চায়নার অ্যালাইনমেন্টও ওয়ারেন্টি কার্ড নিয়ে আসে না। সুতরাং যে অ্যালাইনমেন্টটা এখন আমরা ইন্ডিয়া চায়নার মধ্যে দেখছি ওটাও ভীষণভাবে প্রাথমিক এবং ওটাও ভীষণভাবে একটা মানে সাময়িক ব্যাপার। তার জন্যে ওরা সবসময় চেষ্টা করবে যে ইন্ডিয়ার উপর একটা ক্লোজ লুক রাখতে। যখন ক্লোজ লুক কথাটা আমি ইউজ করলাম, ইট ইজ আ ভেরি টেকনিক্যাল ওয়ার্ড, যাতে করে ওরা বুঝতে পারে যে ভারত নিজের পলিসি লেভেলে কি কি চেঞ্জ আনছে। এখানে একটা প্রশ্ন সুভাষিস, ক্লোজ লুকটা তো বুঝলাম, কিন্তু এতটা ক্লোজ যে নেপাল থেকে পানি ট্যাঙ্কি হয়ে ভারত, কোথাও কি তাহলে টার্গেট চিকেন নেক? না, এটা চিকেন নেকের থেকেও বড় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে চায়নার যে এজেন্সিদের যদি অ্যানালাইসিস করা যায় তাহলে একটা জিনিস দেখা যায়, চায়না কিন্তু ইগল লুকে খেলে না, চায়না ক্যাটস লুকে খেলে, মানে একদম গ্রাউন্ড লেভেলের ডেটা থেকে তোলে। এবার এই গ্রাউন্ড লেভেলের ডেটা তোলার জন্য এর আগেও দেখা গেছে কিভাবে এনজিওদের চায়না ব্যবহার করেছে এবং সেই সেম জিনিস আবার করে একটা জিনিস তৈরি করছে। আরেকটা আসপেক্ট আমি বলতে চাই, সেটা হলো যে চাইনিজ লোক নেপাল থেকে গিয়ে ধরা পড়েছে মানেই যে চাইনিজ গভর্নমেন্টের হয়ে কাজ করতো এটা নয়। এরকমও হতে পারে যে চাইনিজ লোক নেপাল থেকে ধরা পড়লেও সে অন্য কোনো গভর্নমেন্টের সাথে লিঙ্ক আপ, সেটাও হতে পারে। এবার সুভাষিস, ইন দ্য লাস্ট 3 years অর দ্য লাস্ট 5 years, গত 5 বছর যদি দেখি, গত 5 বছরে একটা শব্দ বেশ শোনা যায়, ফ্রিল্যান্সার। ইন্টেলিজেন্স কমিউনিটিতে এই ফ্রিল্যান্সার শব্দটা প্রায় শোনা যাচ্ছে। আর নেপাল, স্পেসিফিকলি থামেল, ইজ আইইসি, ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার্স। ঠিক করে সেখানে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গার এজেন্টসরা হঠাৎ নেপাল থেকে আসা সত্যি কি কোনো রেড ফ্ল্যাগস তুলছে? আমি 3টে জায়গার নাম বলছি অন রেকর্ড, নেপাল, সিঙ্গাপুর অ্যান্ড কাতার। এই 3টে জায়গাতে, কাতারে স্পেসিফিক্যালি দোহা, এই 3টে জায়গাতে যে জিনিসটাকে বলা হয় টেকনিক্যালি এগুলোকে ইন্টেলিজেন্সের কফি শপ বলা হয়। তার কারণটা হচ্ছে এখানে বলতে পারো কিছুটা আমাদের মাছের বাজারের মতো, যেখানে সব রকম মাছই পাওয়া যায়। পয়েন্টটা হচ্ছে ভ্যালু তোমাকে লাগাতে হবে, কত টাকা খরচা করে মাছ কিনবে, সেই অনুযায়ী মাছের দোকানের লোক সেই মাছটা তোমার কাছে বিক্রি করবে এবং তার এগেনস্টে পয়সা নেবে। সো দিস ইজ আ ট্রানজাকশনাল স্পেস অ্যান্ড মডার্ন ইন্টেলিজেন্স যেদিকে যাচ্ছে, ওখানে কেউ কারো ডেডিকেটেড এজেন্ট রাখবে বা কেউ কারো ডেডিকেটেড এজেন্টকে মেনটেন করবে, এটা ভীষণ কস্ট এফেক্টিভ হয়ে পড়ছে। সুতরাং যত ইলাবোরেশন অফ এজেন্সি শুরু হয়েছে, এই ইলাবোরেশন অফ এজেন্সি থেকে বলা যেতে পারে এমন একটা মেথোডোলজিকে আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করাচ্ছে, যেই মেথোডোলজির মাধ্যমে বিভিন্ন লোককে এনগেজ করা হয়, বিভিন্ন রোলে এনগেজ করা হয় এবং তার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পয়সা দেওয়া হয় এবং নট নেসেসারিলি সেটা তার ন্যাশনালিটির সাথে যুক্ত। বেশ, ধন্যবাদ সুভাষিস বন্দ্যোপাধ্যায়, কূটনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। সুভাষিস খুব সুন্দরভাবে বললেন, কিন্তু সত্যি কয়েকটা প্রশ্ন এখনও রয়ে যাচ্ছে। নেপাল থেকে কেন বাংলায় প্রবেশ, কেন ভারতে প্রবেশ, কোন অভিমত দিয়ে, কোন কারণে প্রবেশ? সত্যি কি চীন আরও কাছাকাছি থেকে কিংবা আরও ক্লোজ লুক, কোট অ্যান্ড কোট ক্লোজ লুকের জন্যে এবার মার্সনারি এজেন্টস কিংবা ফ্রিল্যান্সার্স এজেন্ট পাঠাচ্ছে, যারা ধরা পড়লে চীনা সরকার সরাসরিভাবে দায়বদ্ধ হবে না? এমন হাজারো প্রশ্ন এই মুহূর্তে ঘুরছে। কিন্তু তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে
একদিকে পেহেলগাঁও, সেই ছবি আপনাদের দেখাবো। এই যে ছবি দেখছেন, এই ছবি পেহেলগাঁওয়ের। এই ছবি আমরা সবাই দেখেছি, প্রতিটা মানুষ দেখেছি, গোটা দেশ কেঁদেছে এই ছবিটা দেখার পর। তারপর সেনা যেভাবে প্রথমে সর্বশক্তি এবং তারপর অপারেশন মহাদেব চালিয়েছে, আজকে গিয়ে কোথাও আমরা বলতে পারি পেহেলগাঁও হ্যাজ বিন অ্যাভেঞ্জড, পেহেলগাঁওয়ের বদলা আমরা নিয়েছি। কারণ সেই ছবিটা দেখাবো, 3 নিহত টেররিস্টের ছবি, 3 নিহত জঙ্গির ছবি, যারা পেহেলগাঁওয়ে 26 জন ভারতীয়র রক্ত ঝরিয়েছিল, যারা পেহেলগাঁওয়ে ভারতবাসীর চোখে জল এনেছিল, তারা শেষ, খতম। এবং এর শ্রেয়, এর ক্রেডিট ডেফিনেটলি ইন্ডিয়ান আর্মির। কিন্তু তাই বলে সংসদে এই নিয়ে তোলপাড় হবে না এমন কি হয়? অমিত শাহ কিন্তু আজকে সরাসরি বলে দিলেন এর নেপথ্যে পাকিস্তান রয়েছে। বারবার কংগ্রেস প্রশ্ন করেছে কি করে জানছো পাকিস্তান। আজ সংসদে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর্মির ক্রেডিটকে হাতিয়ার করে কোথাও ভারতীয় জনতা পার্টি আরও একটা পয়েন্ট পেল। অমিত শাহ আজ দাঁড়িয়ে পাকিস্তান অ্যাঙ্গেল নিয়ে কি বললেন শুনব। वो तो एक आशंका थी। कल इस देश के पूर्व गृह मंत्री चिदंबरम जी ने सवाल उठाया कि क्या प्रूफ है कि ये आतंकवादी पाकिस्तान से आए, और माननीय ने कब उठाया? जब संसद में चर्चा होने वाली थी। क्या कहना चाहते हैं चिदंबरम साहब? किसको बचाना चाहते हैं? पाकिस्तान को बचाकर आपको क्या मिलेगा? मैं आज चिदंबरम साहब को कहना चाहता हूं, हमारे पास प्रूफ है, वो भी मैं सदन के सामने रखना चाहता हूं कि तीनों पाकिस्तानी थे। 3 में से 2 के पाकिस्तान के वोटर नंबर भी आज हमारे पास उपलब्ध है। मान्यवर, ये राइफलें हैं, ये राइफलें भी हमारे पास उपलब्ध है। इनके पास से जो चॉकलेटें मिली हैं, वो चॉकलेटें ढोक में से मिली, वो भी पाकिस्तान की बनाई हुई चॉकलेट है। मान्यवर, ये कहते हैं कि पाकिस्तानी नहीं थे, इसका मतलब पूरी दुनिया के सामने इस देश का एक पूर्व गृह मंत्री पाकिस्तान को क्लीन चिट दे रहा। वो पाकिस्तानी आतंकवादी नहीं थे ऐसा बोलकर श्री चिदंबरम अगर पाकिस्तानी आतंकवादी नहीं थे तो पाकिस्तान पर हमला क्यों किया, वो भी सवाल खड़ा कर रहे हैं। Well, that's all for now, ladies and gentlemen. আবার দেখা হবে। আপাতত দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।